নমস্কার। আজ লীলা মজুমদারের সব ভুতুড়ে থেকে একটি গল্প পাঠ করে শোনাব। গল্পটির নাম অশরীরী। এখন আমি একটা সাধারণ খবরের কাগজের অফিসে কাজ করলেও 1 বছর আগেও একটা সাংঘাতিক গোপনীয় কাজ করতাম। সে কাউকে বলা বারণ। বললে আর দেখতে হতো না, প্রাণটা তো বাঁচতই না। তার উপর সবচাইতে খারাপ কথা হলো যে চাকরিটাও চলে যেত। তবে এইটুকু বলতে দোষ নেই যে কাজটা ছিল খবর সংগ্রহ করা। কোথায়, কেন, কার জন্য সেসব তোমরাই ভেবে নিও। আমার বয়স তখন 22। নামটা আর বললাম না। আমাদের পাড়ার হরিশ খুড়ো চাকরিটা করিয়ে দিয়েছিলেন। প্রথম দিনই আমার বড় সাহেব হলেও তিনি কুচকুচে কালো। আমাকে বলেছিলেন, দেখো, সর্বদা নেই হয়ে থাকবে। তুমি যে আদৌ আছো সে কথা টের পাওয়া গেলে চলবে না। তোমার আলাদা একটা চেহারা কিংবা চলাফেরা কিংবা কথা বলার ধরন গজালেই চাকরিটা যাবে। পানা পুকুরের 1 ফোঁটা ময়লা জল হয়ে থাকবে। সমুদ্রের ধারের 1 কণা বালি হবে। এক কথায় স্রেফ অশরীরী হয়ে যাবে। কথা বললে কি বলছো এইটুকুই বোঝা যাবে, কিন্তু আলাদা করে গলার আওয়াজ মালুম দেবে না। আর সবচাইতে বড় কথা হলো যে নিজের চেহারা বলে কিছু রাখতে পারবে না, যাতে তুমি মরে গেলেও তোমাকে শনাক্ত করা না যায়। ওই রকম করে তাকাচ্ছ কেন? এ কিছু শক্ত কাজ নয়, কিছু করতে হবে না, স্রেফ নেই হয়ে থাকতে হবে। বেশি লেখাপড়া জানারও দরকার নেই। বলো, পারবে তো? আমি বললাম, আজ্ঞে হ্যাঁ স্যার। বড় সাহেব বেজায় রেগে গেলেন। ফের কথার ওপর কথা? চুপ করে থাকতেও কি শেখাতে হবে নাকি? কি নাম কি তোমার? আমি কোনো উত্তর দিলাম না। সাহেব খুব খুশি হয়ে বললেন, খুব ভালো। মাইনে নেবার সময় নাম লিখবে না, টিপসই দেবে। নাম তো ভাঙানো যায়, কিন্তু টিপসই দিলে সব্বাইকে চেনা যায়। দুনিয়ায় কোনো 2 জন মানুষের একরকম আঙুলের ছাপ হয় না। 1 তারিখে আমার কাছ থেকে মাইনে নিয়ে যাবে। খাতায় লেখা হবে নষ্টামি বাবদ 200 টাকা। আচ্ছা, যেতে পারো। আমি হাতে রুমাল জড়িয়ে 3টে আঙুল দেখালাম। বড় সাহেব হেসে বললেন, আচ্ছা, 300 টাকাই। কিন্তু মনে থাকে যেন, বিপদে পড়লে আমরা বলবো তোমাকে কিন্তু আমরা চিনি না। ঘর থেকে বেরিয়ে এলাম। শুনলাম আমার নতুন নাম ইংরেজি হরফের কিউ। যেখানে যত সন্দেহজনক খবর শোনা যেত, নিজে দেখে এসে অফিসের পাশের গলিতে যে ভাঙা টাইপরাইটার ভাড়া খাটত, তাতে টাইপ করে জমা দিতে হতো। তার পরের 6 মাসে কোথায় যে না গেলাম, কি যে না দেখলাম তার ঠিক নেই। অথচ আমাকে কেউ দেখতে পেত না। রাস্তার ভিড়ের মধ্যে এক্কেবারে মিলিয়ে যেতাম। যেখানে ভিড় নেই, শুধু ভাঙা দেওয়াল, সেই দেওয়ালে একটা দাগ হয়ে মিশে থাকতাম। একবার একটা চোরাই গুদামে সারা দিন শ্রমিকদের একজন হয়ে গিয়ে রাশি রাশি গোপন খবর এনে দিয়েছিলাম। বড় সাহেবের মাইনে বেড়ে গিয়েছিল। আর একবার একটা বিদেশি মালজাহাজে সারা দিন একটা পিপে হয়ে লক্ষ লক্ষ টাকার সোনা খুঁচিয়ে পাইয়ে দিলাম। সেই জন্য খবরের কাগজে বড় সাহেবের সে কি প্রশংসা! সে যাই হোক, শেষবারের কাজটার কাছে ও সব কিছুই না। নাকি গড়িয়ার দিকে এতকাল কোনো বেআইনি কাজ হয়নি,
যে সকলের সন্দেহ হলো নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র চলছে। তার ওপর সব বাংলা কাগজে যখন ছোট্ট একটা নোটিশ বেরোলো, টিপ বোতাম পরিষবের প্রথম সভা গু.সু.৭, তখন আমার বুঝতে বাকি রইল না যে গড়িয়াতে শুক্রবার ৭টায় গোপন সভা বসবে। বড় সাহেবের ঘর থেকে প্রায় অদৃশ্যভাবেই বেরিয়ে যাচ্ছি। তার পেয়ারের বেয়ারা বলল, টিকিট ছাড়া ঢুকতে দেবে না। রুমাল জড়িয়ে হাত পাতলাম। সে এক কুচি লাল কাগজ বের করে বলল, 2 টাকা। একটা আঙুল দেখালাম। তাকে টাকা দিয়ে টিকিট পকেটে ফেলে চলে এলাম। শুক্রবার 5টায় যখন বাসে সবচাইতে ভিড় হয়, তখন বেছে বেছে সবচাইতে ভিড়ের বাসে উঠলাম। উঠে 4টে লোকের মধ্যিখানে এমন নেই হয়ে রইলাম যে কন্ডাক্টর টিকিট চাইল না। চাইবে কেন? আমার তো আর শরীর টরীর নেই যে বাসে জায়গা জুড়ে থাকবো। গড়িয়াতে নেমেই একটা চায়ের দোকানে ভিড় দেখে সটান সেখানে গেলাম। এক ভাঁড় বেজায় হালকা বেজায় গুড়ের চা নিয়ে তক্তার উপর 10 পয়সা ফেলে দিলাম। সস্তা তো হবেই, শুকনো শাল পাতা দিয়ে এইসব চা বানাতে হয়। চা পাতা দিলে আর ওই দামে দিতে হতো না। ভাঁড় নিয়ে একটা বাঁশের খুঁটির পিছনে গুম হয়ে গেলাম। ভিড়ের মধ্যে হাসাহাসি হচ্ছিল। ওই শুক্রবার নিয়ে নাকি 4 দিন পকেটমার হয়নি। চট করে বুঝে নিলাম সভা তাহলে পকেটমারদের। একটা চিমড়ে লোক চায়ের ভাঁড় শেষ করে সামনের বাঁশবাগানের দিকে পা বাড়াতেই বাকি সব হাঁ হাঁ করে ছুটে এলো। মশাই, অমন কাজ করবেন না। ওই বাঁশবাগানের পথ দিয়ে একটি মাত্র জায়গায় যাওয়া যায়। সেটি হলো গোড়েবাড়ির ভাঙা কেল্লা, ভূতেদের স্থান। দিনের বেলাতে ও পথে কেউ যায় না, কাকচিল কুকুর বিড়ালও না। লোকটা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে উল্টো দিকের মাঠের পথ ধরল। সকলে হাঁপ ছেড়ে যে যার জায়গায় ফিরে গেল। আমিও সেই সুযোগে ওই লোকটির পিছন পিছন চললাম। যা ভেবেছিলাম ঠিক তাই। মাঠ ভেঙে ঘুরে সে আবার বাঁশবাগানের ওপারে সেই রাস্তা ধরল। আমি তার পিছনে নেই হয়ে চললাম। শুকনো পাতার উপর এতটুকু পায়ের শব্দও হলো না। নইলে এতদিন কি শিখলাম? তারপরেই বুকটা ধড়াস করে উঠল। সামনেই একটা প্রকাণ্ড ভাঙা কেল্লা। সেইখানে পৌঁছে পথটাও শেষ হয়ে গেছে। কেল্লার চূড়াটা শুধু দেখা যাচ্ছে। চারিদিকে এমনি ঘন বন হয়ে গেছে যে তার বেশি কিছু ঠাউর হলো না। লোকটা একটু দাঁড়ালো না। সটান পাশে ঝোলানো একটা দড়ি ধরে টানতেই দরজা খুলে গেল। আমিও তার সঙ্গে সঙ্গে ভিতরে সেদিয়ে গেলাম। সে কিছু টেরই পেল না। ঢুকেই একটা প্যাসেজ, তার ওধারেই মস্ত ঘরে সভা বসেছে। সে কি ভিড় আর কি ভয়ঙ্কর তর্কাতর্কি! ঘরে একটা জানালা নেই। উঁচু ছাদে কয়েকটা ঘুলঘুলি দিয়ে বাতাস আসে। তারও এমন আড়াল করা যে বাইরের এক বিন্দু আলোও যাচ্ছে না। যদিও ঘরে কয়েকটা ডেলাইট বাতি জ্বলছে, তাতে ঘরের অন্ধকার কাটছে না। ঘুপসি ঘুপসি ভাব, একটা সোঁদা গন্ধ। পায়রার নাকি বাদুড়ের বা অন্য বিকট কিছুর, কে বলতে পারে? সেই অন্ধকারের সঙ্গে আমি মিশে যেতে যেতে বুঝলাম যে কেউই আলো চায় না। কারোর মুখ চেনা যাচ্ছে না। সকলের একই রকম কাপড় চোপড়, চেহারা।
ঘাড় গুজে বসার আর আর চোখে চাওয়ার অভ্যাস। এদের সঙ্গে আমার একটুকু তফাৎ নেই দেখে নিশ্চিন্তে অদৃশ্যভাবে একটা থামে ঠেস দিয়ে দাঁড়ালাম দরজার কাছে। বেরোবার পথ ওই একটা, আর সব বন্ধ। হয়তো 100 বছর খোলা হয়নি, খোলাও যায় না। ফ্যাঁসফ্যাঁসে বেড়ালে গলায় যা বলা হচ্ছিল তার কতক কতক বুঝতে পারলাম। এরা ইউনিয়ন করতে চায়, তা কিন্তু শত্রুদের জ্বালায় কিছু হয়ে উঠছে না। আজকের ওই কুখ্যাত নির্জন জায়গা কারো অনধিকার প্রবেশের কোনো সম্ভাবনা নেই। হঠাৎ চমকে উঠলাম। একটা থামের পাশে সব চাইতে অন্ধকার কোণ থেকে সস্বর করে কেউ ছাদের অস্পষ্টতা থেকে নেমে এলো, আমার থামের ওপাশে দাঁড়ালো। আমার গা শিউরে উঠল। বক্তা তার সরু সরু হাত পা নেড়ে বলে চললেন, সাধারণ নাগরিকদের অধিকার থেকে কেন আমাদের বঞ্চিত করা হবে? জনতার থেকে আমরা অভিন্ন, আলাদা করে চিনুক তো কেউ। বলুক দেখি আমরা কেমন দেখতে, কেমন গলার আওয়াজ। আমার গা শিউরে উঠল। আরও গোটা দশেক ছায়া ছায়ার মতো এ কোণ থেকে ও কোণ থেকে বেরিয়ে এসে আবছায়াতে মিশে রইল। বক্তা একটু ইতস্তত করে বললেন, আমাদের একটা আস্তানার দরকার ছিল। এর চাইতে ভালো আস্তানা কোথায় পাওয়া যাবে? আমরাই তো আসলে অশরীরী, সকলের চোখের সামনে কাজ করি, কেউ আমাদের দেখতে পায় না। এই ছোট্ট ইটের টুকরো ফেলে আজ আমাদের এখানে ঘাঁটি প্রতিষ্ঠা হলো। এই অবধি বলে ইটটা হাতে করে তুলেছে অমনি ঘরের একটা শোরগোল উঠল, না 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 না। তারপরেই মনে হলো হলঘরের আনাচে কানাচে থেকে 25-30টা ছায়ামূর্তি বক্তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি অদৃশ্যভাবেই কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম। বক্তা একটা কোক শব্দ করে বসে পড়ল। হঠাৎ বক্তার পাশে বসা ছুঁচোমুখ একটা লোক গর্জন করে উঠল, নোটে ভজা কার্তিক, করছিসটা কি? এই সমস্যা। সঙ্গে সঙ্গে অদৃশ্য ভাব ছেড়ে দিয়ে গোটা 50 ছোকরা খালি হাতেই মঞ্চের উপর উঠে পড়ে। ওরে বাপ রে! এই ছায়ামূর্তিগুলোকে পেল্লায় পেটাতে লাগল। সেই ফাঁকে বক্তা উঠে পড়ে দে দৌড়। আমি এমন পেটানি জন্মে দেখিনি। আগন্তুকদের আগা পাঁচতালা ধাঁই ধাড়াক্কা মার। তার মধ্যে কে রব তুলল, ব্যাটারা সব পুলিশের চর, অশরীরী সেজে এচেন। লাগা লাগা। ভজা দেখছিস কি? ভজা বললে পিছলে যাচ্ছেন যে। শেষটা তাদের পৃষ্ঠভঙ্গ হতেই হলো। সুরুৎ সুরুৎ করে মঞ্চ থেকে নেমে স্রেফ জলের মধ্যে বেরিয়ে পড়ল। ধন্যি পুলিশের ট্রেনিং। হয়তো একটু অসাবধান হয়ে পড়েছিলাম। এই অদ্ভুত ব্যাপার দেখবার জন্য বোধহয় ভিড় থেকে কিঞ্চিত আলাদা হয়ে পড়েছিলাম। কারণ পালাতে পালাতে শেষের লোকটা আমাকে দেখতে পেয়ে এই রকমই কোল পাঁজা করে তুলে ধরে বাইরের জঙ্গলের মধ্যে এনে ফেলে বলল, চলে চল চলে চল, দেখছিস কি? বলে একটা শেওড়া গাছের ডাল বেয়ে উঠে পড়ল। ততক্ষণে ডেলাইট হাতে নিয়ে নোটে ভজারাও দোরগোড়ায় দেখা দিয়েছে। সেই আলোতে দেখলাম যে লোকটার গাছে চড়েছে, তার গোড়ালি দুটো সামনের দিকে। তক্ষুনি গাছগাছড়ার সঙ্গে মিশে গিয়ে মূর্ছা গেলাম। ওরা বোধ হয় আমাকে খুঁজে পায়নি। অবশ্যি আমি যে আছি তাও তো ওরা জানতো না, খুঁজবে কাকে। বড় সাহেবের কাছে আর যাইনি। আজকাল খবরে কাগজের জন্য সংবাদ সংগ্রহ করি, অবশ্যি এক্কেবারে নেই হয়ে।
শেষ হলো আজকের গল্প অশরীরী। নমস্কার।